গণেশ কুমার, মনোজ আগরওয়াল আর সুব্রত গুপ্ত, ৩ মহাশয় মিলে মমতাজ বেগমের রাকেশ। তবে একজন খুব প্রতিবাদ করেছে, একটু আমার তো সবসময় মজার কথা বলতে একটু ভালো লাগে, আমি জানি না দর্শকরা কিরম নেন। তবে একজন খুব প্রতিবাদ করেছেন, আমিও প্রতিবাদ করছি যে এসআইআর হয়ে আমরা যারা ভোট করতে আসতেন তাদের ভোট করতে দিইনি। সলিল চৌধুরী আসতেন, মান্না দে আসতেন, হেমন্তবাবু ভোট করতেন, হ্যাঁ, সন্ধ্যা মুখার্জি ভোট করার কথা ছিল, হ্যাঁ, রিসেন্টলি চলে গেলেন আর.ডি. বর্মন ভোট করতে আসতেন। এইগুলো হয়নি, এইগুলো আর কি, মানে ওদের আত্মা এসে ভোট করে, তো ওই ভোটগুলো বাদ গেছে, ভুতুরে ভোট সব বাদ গেছে। রাস্তার জনতা একরাশ কবিতা। তা আমি জনতার এই দেখে মনে হচ্ছে মমতার মানে মমতাজ বেগম আজকাল ওটা স্মৃতিসৌধ হয়ে তাজমহলের মতো আমরা হিন্দু মন্দির মতো একটা বানিয়ে রাখবো আর কি, ওর স্মৃতিতে যা করার করেছো খুকি, এবার যাও হাত জোর, যাও বানপ্রস্থে যাও। বা শুভেন্দু যেটা বলেছে ভিক্ষার বাটি নিয়ে কালীঘাটে বসবে, তো ও আর বলেছে, তো ওইটা আমরা অ্যারেঞ্জ করে দেবো যে বাটিতে যেন ভিক্ষা পড়ে, না কে থাকুক আমার রাজ্যে, আমরা কেউ চাই না। আমার বলছি যে ১৮০টা সিট হয়ে যাওয়া উচিত, ২০০ হয়ে যেতে পারে। কেন কি ওই চুরিগুলো যদি বন্ধ হয় এবার, যে যা ভোট পড়েছে সেইটা যদি রেজাল্টে না আসে, তাই না, অঙ্ক তুমি করেছো ৫টা আর পেলে ১০০, তা তো হয় না। এখানে আমার মনে হচ্ছে 80% 90% অঙ্ক হয়ে গেছে, ওইটাই রেজাল্টে বলা উচিত, ওইটাই স্কোর করা উচিত। একটা দুটো মিস্টেক এদিক ওদিক হবেই, চোট ছাচরেরা করবেই, লুঙ্গি বাহিনীরা এখনও বেঁচে। পোকামাকড়ের ব্যাপার তো দেখো না, আমার ঘরটা এত পরিষ্কার করে রাখেন আমার স্ত্রী, তাও কমপ্লেন করেন কি একটা আরশোলা ওখানে আছে, হ্যাঁ, কাজের মেয়ে বললো দাদা কালকে একটা আরশোলা পাওয়া গেছে। এগুলো তুমি পোকামাকড়, আরশোলা, কি কি মানে কীট পতঙ্গ, এগুলো তুমি আটকাতে পারবে না। দর্শক বন্ধুরা তলায় লিখে কমেন্ট করে জানিয়ে দিন ২৩০ তৃণমূল, হোয়াট অ্যাবাউট দ্যাট, হোয়াট ডু ফিল অ্যাবাউট দ্যাট? মানে আপনি কাঁদবেন না হাসবেন না নিজের মাথায় ঠুকবেন, নাকি কি বলবো আর কি, দড়ি খুঁজবেন, সেটা আপনাদের ব্যাপার। ২৩০ তৃণমূল যদি পায় ভাই, আমি আমি কি করবো জানি না, তাহলে আর আমার বাড়িতে এসো না, আমি প্লেনের টিকিট কেটে পালিয়ে যাব, ফ্ল্যাটে তালা মেরে, আমাকে আর খুঁজো না, ভাববে ডক্টর ব্যানার্জি হারিয়ে গেছে। ইতিহাস বোধহয় সাক্ষী রইল যে এই রকম এত সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন বাংলার মাটিতে শেষ কবে হয়েছে বোধহয় বাংলাবাসী মনে করতে পারে না। তো এই বিষয়ে এই ক্রেডিটটা কাকে দিতে চান? এই ক্রেডিটটা প্রথম আমি দেবো ইলেকট্রাল অফিসারকে, যিনি জ্ঞানেশ কুমার, চিফ ইলেকট্রাল অফিসার জ্ঞানেশ কুমারজিকে দেবো, এবং তার সঙ্গে যারা সহযোগী কাজ করেছেন, একটা প্যানেল আছে, সুব্রত গুপ্তর নামকে দেবো, যিনি এইখানকার বেস্ট অফিসার হিসেবে এসেছেন, মিস্টার সুব্রত গুপ্ত। আর মাঝখানে একজন ভদ্রলোক আছেন, তার নাম হচ্ছে মনোজ আগরওয়াল। তাই এরা ৩ জন মিলে রাকেশ হয়ে গেল, মমতার রাকেশ। রাকেশটা চট করে বুঝতে পারবে না, সেন্স অফ হিউমার এবার দর্শকরা আস্তে আস্তে বুঝতে শিখুন। সোজা ডাইরেক্ট গালিগালাজ করে কোনো লাভ হয় না, সেন্স অফ হিউমারের সঙ্গে মিশিয়ে বললে আপনাদেরও ভালো লাগবে, মেয়ের মুখেও হাসি ফুটবে। রাকেশ হচ্ছে রাহু, কেতু আর শনি, ৩টের সংমিশ্রণে হলো রাকেশ। তাহলে জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল আর সুব্রত গুপ্ত, ৩ মহাশয় মিলে মমতাজ বেগমের রাকেশ। আরও একটি বিষয় এই ক্ষেত্রেই উঠে আসে, মানে এই পরিপ্রেক্ষিতেই উঠে আসে, সেটা যেরকমটাই বলছিলাম যে ইতিহাস সাক্ষী। তবে একটা কথাই, যে গণতান্ত্রিক অধিকার এইবার যেভাবে প্রয়োগ হয়েছে গোটা সর্বভারতীয় রেকর্ড ছাপিয়ে গিয়েছে, এর পিছনের মূল কারণটা আপনি কীভাবে বিশ্লেষণ করতে চান স্যার? আগেরগুলো আমি জানতাম না, এখন থেকে আমি রেট্রোস্পেক্টিভলি আপগ্রেড করলাম নিজেকে, যে এত কম ভোটাররা জেতেন। একটা আন্দাজ করা যায় যে লোকের মধ্যে একটা সামাজিক ট্রেন্ড, দূর ভোট দিয়ে কী হবে, এ তো চেঞ্জ হবে না, এক জিনিস হবে। বন্ধুবান্ধবরা বলতো আরে ভোট ফোট দিয়ে সময় নষ্ট, অবশ্য তখন আমি ইংল্যান্ডে থাকতাম, এই যে ভোট ফোট সময় নষ্ট শুনতাম, ও কেউ ভোট দিতেই যায়নি, কেউ মাংস ভাত খেয়ে ঘুমিয়েছে, কেউ ক্রিকেট খেলা দেখেছে, বা কেউ বেড়াতে চলে গেছে, একটা ছুটির দিন হিসেবে নেওয়া হতো। হ্যাঁ, এগুলো কোনো ইফেক্টিভ কিছু হতো না, যেমন হরতাল হতো আগেকার দিনে, হরতাল মানে হচ্ছে স্ট্রাইক, বন্ধ হয়ে গেল। বন্ধ মানে কি, সেদিন আমাদের সময় আমরা সব, সেদিন রাস্তায় কোনো গাড়ি নেই, কাজে প্রত্যেকটা মোড়ে একটা করে ক্রিকেট ম্যাচ হচ্ছে বা ফুটবল ম্যাচ হচ্ছে, বন্ধের দিন 2টো করে ম্যাচ হবে। তা ওইভাবে আমরা দেখতাম। তখন রাজনৈতিক যে এর ব্যাকগ্রাউন্ড সেটা বুঝতে পারিনি। রাজনৈতিক যে উপকারিতা বা অপকারিতা কোনোটাই বুঝতে পারতাম না। রাজনৈতিকভাবে এটার কী দরকার সেটাও বুঝতে পারতাম না। এখন খানিকটা বোঝার চেষ্টা করেছি। এসে দেখলাম যে হঠাৎ এই যে অ্যান্টি ইনকামবেন্সি ব্যাপারটা বলে, প্রচণ্ড রাগ, ক্রোধ, আক্রোশ এই সরকারের বিরুদ্ধে হয়ে রয়েছে। এটা জমে আছে, আর
তীব্র থেকে তীব্রতর যন্ত্রণা ডিএ নিয়ে, শিক্ষক বিনিয়োগ দুর্নীতি নিয়ে, অভয়া নিয়ে, কামধেনু নিয়ে, এরকম কামধুনি নিয়ে এই সমস্ত মিলে যে কতগুলো মহিলার উপর নির্যাতন হয়েছে, আর এটা যেন নর্মাল হয়ে গেছে। এটা যেন সে তোমার সঙ্গে ঝগড়া হয়ে একদিন গালিগালাজ করে দিলাম, এতটাই নর্মাল। এটা ইট ক্যানট বি লাইক দিস। এবং মানে এটা মানুষের চাকরি চলে গেছে, নর্মাল যেন আমি ওকে পছন্দ করি না। আরে টিচারগুলো লাঠি খেয়েছে, মার খেয়েছে, জল পর্যন্ত খাবার মানে কিনে খাবার পয়সা নেই, ওই শহীদ মিনারের তলায় পড়ে রয়েছে। এগুলো বাউন্স ব্যাক করেছে। বহু পাপ জমেছিল না? আর তুমি যেমন ধানের বীজ সরাবে সেরম ধান উঠবে। এইবার ধানটা উঠেছে, পাপের ফল। বীজ বৃক্ষ রোপণ করেছ, বিষ ফল বেরিয়ে এসছে। আমার মনে হয় মানুষ থিতবিরক্ত হয়ে না ভোটটা এবার দেবই। একটাই শুধু দরকার ছিল, ওই যে রাকেশ ওই রাকেশ ব্যবস্থা করে দিয়েছে যে আপনারা ভোটটা দিতে যান, ভয় কিছু হবে না। স্যার, আপনি কি কোথাও না কোথাও মনে করেন যে আমি নাম ধরেই বলছি, যুধাজিৎ বাবুর সঙ্গে আপনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উনি এত দূর থেকে এসেছেন ওনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। এরকম বহু, বহু মানুষ, বহু ব্যক্তি যারা অন্য রাজ্যে থাকেন, দেশের বাইরে থাকেন, দীর্ঘদিন হয়তো তারা ভোট দিতে আসেননি বা কোনো কারণে জিনিসটাকে খুব ক্যাজুয়ালি নিয়েছেন যে ঠিক আছে আমরা যাচ্ছি না, কী বা হতে পারে। কিন্তু এবারে সম্পূর্ণ উল্টো ছবি। এবারে আমরা দেখলাম প্লেনে ভর্তি ভর্তি করে ফ্লাইটের পর ফ্লাইট প্রবাসীরা বাংলায় আসছেন। প্লেন সঙ্গে সঙ্গে ট্রেন বলি, বাস বলি, তারা ভাড়া করে করে আসছেন। একদম একদম যার যেরকম সামর্থ্য তারা ফিরছেন, এবং তারা রীতিমতন হেসে বলছেন যে এবারে তো আমরা পাল্টাবো, এবারে তো আমরা পাল্টেই ছাড়বো। তো এই যে এই বিষয়গুলো, যারা প্রবাসী, যারা পরিযায়ী, তাদের ভোট এবারে একটা বড় সড়ো ফ্যাক্টর করলো। আমারও তাই মনে হয়। যে প্রথমে যেটা বলছিলাম যে আমি এই যে বাঁধটা খুলে দিয়েছি, যে আনটাচেবলটা, ইট ইজ টাচেবল, আমি টাচ করে দেখিয়ে দিয়েছি, কিচ্ছু না, আর কাঁচের গেলাস বা টোকা মারলে ভেঙে যাবে। তা ও কি দেখালো যে সান ফ্রান্সিসকো থেকে, ক্যালিফোর্নিয়া থেকে, বে এরিয়া থেকে, সিলিকন এরিয়া থেকে চলে আসা যায়। তা হয়তো ফ্লাইট বোঝাই আমেরিকানরা আসেনি, কিন্তু ওই যে একজন এসছে না, এইবার হয়েছে কি, পজিটিভিটি কাউন্টস। আরে যুধাজিৎ আছে, আরে দেখো ওইখান থেকে চলেছে, আমিও যাব। আর ও তো আমার চেয়ে সিনিয়র পলিটিক্যালি, আমার চেয়ে 10 বছর 12 বছর জুনিয়র বয়সে। হ্যাঁ, তো এমনিতে পলিটিক্যাল কেরিয়ার ওর বেশি, অনেক দিন ধরে লেগে রয়েছে। শুভেন্দুবাবু বলছিলেন যে যুধাজিৎকে চিনি, ওই এই করেছে, অনেক দিন থেকে লেগে আছে, এই করা এই করা। এবার করেছে কি, ওই 18 তারিখ বোধ হয় এসেছিল, ওর সঙ্গে আমার অনেকদিন কথা চলছে, কিরে কবে আসবি, কি কিরে কবে আসবি। ও বলছে, কী বলছি ভাবছি, বুঝতে পারছি না। হ্যাঁ, বউকে ঠিকঠাক করে আসতে হবে, পরিবারের একটা ভেতরে কথা বলছি। একদিন আমি বললাম, শোন, আর হবে না, তুই চলে আয়। ইউল নট বিলিভ, নেক্সট ডে হি অ্যারাইভড। তা এইটা বাঁধটা খুলে দিয়েছে। এবার যারা হয়তো ওখানে ঘরে বসেছিল, কি করব এত দূরে থাকি, ওর দেখা দেখি 10 জন হলেও তো টিকিট কেটেছে। ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে। আমি আরেকজনের বাড়িতে গেছিলাম, তিনি প্রযুক্তিবিদ, খুব ভালো মানুষ, এই যে সুদীপ্ত গুহ। সুদীপ্তর বাড়িতে ছিলাম, গিয়ে দেখলাম যে তোমরাও তো ছিলে, তোমরাও ছিলে। দেখো ওর বম্বে থেকে এসছেন ওর বোন এবং ভগ্নিপতি, কীরকম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কি ব্রিলিয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, দে আর অল ওয়েটিং টু সে হ্যালো টু মি। আমিও দেখে অবাক হয়ে গেলাম। তা এগুলো না সার্কিটের মতো কাজ করছে। আমি ওকে পুশ করছি, ওকে পুশ করছে, ওই পুশটা ট্রান্সমিটেড হচ্ছে। তা এইখানে যে পুশটা হয়েছে, এফেক্টটা ওইখানে গিয়ে পড়েছে, অনেকটা নড়ে উঠেছে। তা নাহলে 90% অ্যাবাভ, 92 বোধ হয়, হোয়াটএভার, ওতে কিছু যায় আসে না। 90% অ্যান্ড অ্যাবাভ ভোট। তবে একজন খুব প্রতিবাদ করেছে, একটু আমার তো সবসময় মজার কথা বলতে একটু ভালো লাগে, আমি জানি না দর্শকরা কিরম নেন। তবে একজন খুব প্রতিবাদ করেছেন, আমিও প্রতিবাদ করছি যে এসআইআর হয়ে আমরা যারা ভোট করতে আসতেন তাদের ভোট করতে দিইনি। সলিল চৌধুরী আসতেন, মান্না দে আসতেন, হেমন্তবাবু ভোট করতেন, হ্যাঁ, সন্ধ্যা মুখার্জি ভোট করার কথা ছিল, হ্যাঁ, রিসেন্টলি চলে গেলেন আর.ডি. বর্মন ভোট করতে আসতেন। এইগুলো হয়নি। এইগুলো আর কি, মানে ওদের আত্মা এসে ভোট করে, তো ওই ভোটগুলো বাদ গেছে। ভুতুড়ে ভোট সব বাদ গেছে। বুথ ফেরত সমীক্ষা এসে গিয়েছে, এবং সেখানে অনেকাংশে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্থা তারা এবারে অন্তত বাংলাতে বিজেপিকে অনেকটা এগিয়ে রেখেছে, অ্যাডভান্টেজ দিচ্ছে আর কি। আবার বেশ কিছু কিছু সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছে, এক্সিট পোলের হিসাব অনুযায়ী এবারে নাকি পুনরায় আর কি ইয়ে হবে, প্রত্যাবর্তন হবে, মানে সবুজ বিপ্লব বজায় থাকবে। তো আপনি আপনার
অভিজ্ঞ চোখ এবং অভিজ্ঞতা দিয়ে কি বুঝছেন যে বুথ ফেরত সমীক্ষার কথা যদি একটু সরিয়েই রাখলাম, তাহলে মানুষের মন, আপনি তো চিকিৎসক হিসাবে মানুষের মন পড়তে পারেন, তো বাংলার মন এবার কি বলছে? আমি নিজে ইমোশনাল বলে চিকিৎসাটাও ইমোশন দিয়ে করতাম। যে কাজটা করি আমি খুব প্যাশনেট হয়ে করি। আমার এই প্যাশনটা আছে। যখন গান বাজনা যখন করেছি তখন প্যাশনেটলি করেছি। একটা তবলার একটা ঠেকা হয় ৩ তালে। নাদি দিনা, নাদি দিনা, নাদি দিনা ঠেকাটা যখন আমি বসিয়েছিলাম আমার মনে আছে তখন ওই ক্লাস 11 থেকে ওই ওস্তাদের কাছে যাই। খুব বড় পণ্ডিত মশাই ছিলেন হারমোনিয়ামের। তার কাছে গিয়ে আমি ওইটা মানে কিরকম আমি তোমায় বলছি ধরো দিনে ৩ ঘন্টা করে লাগাতার ১০-১৫ বছর আমি ওইটা করেছি। করাতে ওই যে সলিড জিনিসটা হয় না প্যাশন করছি গান আমি যখন করেছি ১৫ বছর ২০ বছর ধরে হারমোনিয়ামটা বাজিয়ে গলার সঙ্গে সেট করা ওটার ব্যাপার আছে। মেডিসিন যখন পড়েছি দিনের পর দিন পড়েছি একটা ইন্টেন্স এই যে এই ১ মাস কি এই ৪ মাস আমি মুখ দেখব না কিছুর সূর্য দেখব না পড়ব। এক বিছানায় পড়েছি, ওইখানেই খেয়েছি, টয়লেট গেছি, মা খেতে দিয়েছেন, উঠে এসে আবার পড়েছি। পরবর্তীকালে বিয়ের পরে যখন ইংল্যান্ডে পড়াশোনা করেছি তখন আমার স্ত্রী খাবার রেখেছেন, আমি তখন ছেলে মেয়ে সব ভুলে গেছি। এগুলো করেই করতে হয় জিনিস। গান বাজনাও যখন আমি এখনও করি, এখন আমার আলাদা ঘর, তোমরা দেখেছো তো মাঝে মাঝে ইন্টারভিউতে হারমোনিয়াম খোলা থাকে, আমি সময় পেলেই ওটা করি। এখন যেমন পলিটিক্সের জন্য একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি, আমি খুব প্যাশনেটলি করি। এই প্যাশনটা কিন্তু লোকের মধ্যে এবার ছিল। এই প্যাশনটা দেখে আমার এমনি মনে হচ্ছে, ধরো সেই বলে না রাস্তার জনতা একরাশ কবিতা, আরতি মুখার্জির খুব ভালো গান ছিল, রাস্তার জনতা একরাশ কবিতা। তা আমি জনতার দেখে মনে হচ্ছে মমতার মানে মমতাজ বেগম আজকে ওটা স্মৃতিসৌধ হয়ে তাজমহলের মতো আমরা হিন্দু মন্দির মতো একটা বানিয়ে রাখবো আর কি ওর স্মৃতিতে, ওটা ইতিহাস হয়ে গেছে আমার মনে হচ্ছে। আর এক্সিট পোলের ব্যাপারটা যেটা বলছো এটা পিওরলি স্ট্যাটিস্টিক্স বেসড, আমার ওই এক্সপিরিয়েন্স নেই। এটা কমেন্ট করা খুব বাজে হবে যে আমি বলে দিলাম এইগুলো বাজে কথা। তবে আমার আবার মজা করে আমি জ্যোতিষশাস্ত্র খুব শুনি, মানি কিনা জানি না, শুনতে ভালো লাগে যে একজন বলছে। আর সবাই বলছে বেশিরভাগই দেখলাম বিজেপিকে জিততে যাবে বলছে, আবার কেউ বলছে যে ওরা আবার আসবে। তাহলে এবার একটা জ্যোতিষশাস্ত্রর কথাই যদি বলা হলো, তো এটা দুজনের সঙ্গে এতখানি কন্ট্রাডিকশন হচ্ছে। একজন দেখে বলে আরে ভাই ইসকো লটারি মিলেগা, আর এই বলছে ভিখারি হোগা। এখন কোনটা হবে কে জানে। একজন বলছে এ তো ভিখারি, জরুর ভিখারি, কুছ কাম কাজ নেই হোগা, আজ ইসকো লটারি মিলেগা। এখন দুজন দু রকম প্রেডিক্ট করছে। এটা কতটা মেলে আমার জানা নেই স্ট্যাটিস্টিক্যালি। কিন্তু ওই সুদীপ্তর কথাই বলি, ওই তো স্ট্যাটিস্টিক্স নিয়ে করে যুধাজিত, ওরা তো একটু ইঞ্জিনিয়ার ঘোষের মানুষ। স্ট্যাটিস্টিক্সটা আমার একটু দুর্বল, আমার লাগে স্ট্যাটিস্টিক্স, কিন্তু আমি ঠিক আমার যতটুকু লাগে সেটুকুই জানি, তার বাইরে জানি না। এইটা দেখে মনে হচ্ছে বিজেপিরকেই আমি এগিয়ে রাখবো। আর স্পিরিচুয়ালি বিজেপি এগিয়ে আছে, মেন্টালি আমার মনে হয় উই হ্যাভ ওয়ান দ্য গেম। ওই ভগ্নদশা চেহারা ওইভাবে চেঁচিয়ে মেচিয়ে কেঁদে কেটে এখন আর কেঁদে সোহাগ, আর ও থেকেও গদি পাওয়া যায় না। যা করার করেছো খুকি, এবার যাও হাত জোর, যাও বানপ্রস্থে যাও। বা শুভেন্দু যেটা বলেছে ভিক্ষার বাটি নিয়ে কালীঘাটে বসবে, তো ও আর বলেছে, তা ওইটা আমরা অ্যারেঞ্জ করে দেবো যে বাটিতে যেন ভিক্ষা পড়ে, না কে থাকুক আমার রাজ্যে, আমরা কেউ চাই না। আর এতদিন ধরে ওই রকম শাড়ি প্রতিদিন একটা করে ১৫,০০০ টাকার শাড়ি, ২০,০০০ টাকার জুতো, ভাইপোর ওরকম, ওরা না খেয়ে মরলে আমার বড্ড খারাপ লাগবে। আমি যা খেতে পাবো খাবারটা পাঠিয়ে দেবো। মোটামুটি কটি আসনে সম্ভাব্য বিজেপিকে এগিয়ে রাখছেন? কালকে দিল্লির থেকে পাঞ্চজন্য বলে ওদের একটা খুব বড় পত্রিকা আছে, শুনেছো বোধহয়, আরএসএসের পাঞ্চজন্য, একটা বিশাল একটা কনফারেন্স হয়েছিল, অনেকগুলো অনেক গুণী মানুষ এসেছিলেন, আমাদের এখান থেকে ২-৩ জন জয়েন করেছিলেন, আমিও তার মধ্যে ছিলাম। শুনছিলাম, এগুলো শুনতে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমি তো এই জিনিসটা শিখছি। পলিটিক্স আবার বুঝতে কী লাগে, কিন্তু স্ট্যাটিস্টিক্স যেটা যখন পণ্ডিতরা কথা বলে সেটা শুনতে হয়। ব্যানার্জি, বাউন ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ফিরাদ হাকিম, হ্যাঁ, এসব এসব লোকেরা পলিটিক্স করে থাকে, ওরম না। পণ্ডিতরা যখন বলে তাদের কথা শুনতে হয়। এটা নিয়ে একটা মজার ঘটনা ঘটেছে কালকে, সেটা প্রসঙ্গে যদি আসে বলবো। তা আমি লিসনিং স্কিলটাও ম্যানেজ করেছি। এখন আমি বকবক করে যাচ্ছি, তুমি আমাকে প্রভোক করছো বলতে আমি উত্তর দিচ্ছি। কিন্তু পাশেই যদি এরকম পিনাকিবাবুর কথা বললে, জিষ্ণুবাবু আছে, সুদীপ্ত, এরা সব পণ্ডিত লোক, এদের বলে কোনো লাভ নেই। এরা পড়াশুনো করেছে, এরা জানে। সন্ময়দা যখন কথা বলেন, আমি খুব শুনি সন্ময়দার কথা। তো এদের তো রেসপেক্টটা দিতেই হবে রে ভাই। এরা কী সুন্দর বলছে, এমনকি আমি তো অদ্বিতীয়ার কথাও শুনি। ও তো খুকি বলি ওকে আমি, হ্যাঁ, খুকির কথা শুনি, কী রকম বলে, স্পষ্ট হবে, যা হবে স্পষ্ট হবে, বেশ ভালো লাগে আমার। তা এইটা থেকে আমি শুনে শুনে যেটা ডিডিউস করেছি, এইবার বিজেপি জিতছে। আমি ওদের সবার একটা অ্যাভারেজ করে আমি আমার বলছি যে ১৮০টা সিট হয়ে যাওয়া উচিত, ২০০ হয়ে যেতে পারে। কেন কি এই স্ট্যাটিস্টিক্সগুলো বোধহয় চুরিটাও ধরেছিল।
কারণ ওরা কি দেখে এত ভোট পড়েছে, এত ভোট এ পেয়েছে, শেষ অবধি কাউন্টিংয়ে কী হয়েছে, কাউন্টিংয়ের চুরিটা এখনও বাকি আছে। এইখানে 90% 90 to 92% দুটো অধ্যায়ে পড়েছে যখন জবরদস্ত ভোটিং হয়েছে। এই ভোটিংটাও আগে ইতিহাস দেখলে দেখা যাবে চুরি করে অনেক ফাটিয়ে দিয়েছে। ওই এক ভদ্রমহিলা ছিলেন দেবযানী দি বোধহয়, আমি নামটা মনে করতে পারছি না, খুব মিষ্টি করে বলছিলেন, সুন্দর বলছিলেন, উনি কাজ করেছেন এবং বলছে যে এই ভোটের রেজাল্ট দেখছে, কিভাবে লিখছে, যে পদ্ধতিটা পাশ থেকে পুরো কন্টিনিউয়াস পিঠে খোঁচা মারছে আর কি, যেটাকে মানে 200 ভোট পড়েছে 400 করতে বলছে, সে দেখছে 200 ভোট, পিঠে খোঁচা মারছে, বলছে 400 ভোট করতে, আবার এসে খোঁচা মারছে এটা 400 ভোট করবে, আলটিমেটলি সে একটা দরদাম করার মতো আর কি 250 ভোট, এটা তো ট্রু না, এটা তো পুরো চিটিং হয়ে গেল, তাই না? তা 250 ভোট 300 ভোট করে দিল, সেটা যখন আপলোড করছে 600 ভোট হয়ে গেছে, ফাইনাল আপলোডটা ফাইনালি এটা সই ফই করিয়ে ওই করে দিল। এই যে চুরিগুলো হতো ওইটা ধরা আছে এখানে। ওই চুরিগুলো যদি বন্ধ হয় এবার, যে যা ভোট পড়েছে সেইটা যদি রেজাল্টে না আসে, তাই না? অঙ্ক তুমি করেছো 5টা আর পেলে 100, তা তো হয় না। এখানে আমার মনে হচ্ছে 80% 90% অঙ্ক হয়ে গেছে, ওইটাই রেজাল্টে বলা উচিত, ওইটাই স্কোর করা উচিত। একটা দুটো মিস্টেক এদিক ওদিক হবেই, চোট ছাচরেরা করবেই, লুঙ্গি বাহিনীরা এখনও বেঁচে, পোকামাকড়ের ব্যাপার তো দেখো না, আমার ঘরটা এত পরিষ্কার করে রাখেন আমার স্ত্রী, তাও কমপ্লেন করেন কি একটা আরশোলা ওখানে আছে, হ্যাঁ, কাজের মেয়ে বললো দাদা কালকে একটা আরশোলা পাওয়া গেছে। এগুলো তুমি পোকামাকড় আরশোলা কি কি মানে কীট পতঙ্গ এগুলো তুমি আটকাতে পারবে না, জানলা খুললেই মশা ঢুকবে, এটা আমি বারবার বলেছি, ওগুলো আটকাতে পারবে না, দু একটা করবে, এটা আমাদের জাতীয় চরিত্রে ঢুকে গেছে এই নোংরামিগুলো। তবে আমার মতো 10টা লোক পাওয়ারে আসলেই এই মশলা ধোসা যেরকম না, পেপার মশলা ধোসা একদম মাখন মাখিয়ে প্লেন থিনথিনে তরকারিটা বাসে দেবো, হয়ে যাবে। স্যার আপনার কথার পরিপ্রেক্ষিতেই তাহলে জিজ্ঞাসা করি যে এইবারে যে পরিমাণ কঠোরতা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে কি মাছি গলতে পারবে? মানে এটা আমি যত মানে এই যে কাউন্টিং ম্যাটার একটা কথা থেকেই যায় যে কাউন্টিংয়ের সময়ও যেই পরিমাণে আর কি চিটিং হয় আপনি এক্ষুনি বলছিলেন, তো এইটা কি এবারে করা আর সম্ভব হবে? দেখো এই ব্যাপারে আমার আমার যতদূর ধারণা, আমি যতদূর জেনেছি, দেখো কনফিডেন্সিয়াল যখন ধরো এই কিছু টপ স্টেচারের লোক, ধরো অমিত শাহজি, অজিত ডোভালজি, কি এই ধরো সুব্রত গুপ্ত মহাশয়, তো জ্ঞানেশ কুমার মহাশয়, মনোজ আকরাল, এরা যখন কনফিডেন্সিয়ালি টেবিলে বসেছে, এদের মতো আরও রকম স্ট্রং পুরো একদম খুব দুষ্টু লোকেরা একসঙ্গে যখন সভা করেছে, এতগুলো দুষ্টু ব্রেন, আর এসব উৎকৃষ্ট দুষ্টু ব্রেন, তো মহা দুষ্টু এরা, হ্যাঁ, কি দুঃখ, কালকে কাঁদছিল না ওই যে কাঠমোল্লাগুলো কাঁদছিল দেখে, যে কি হচ্ছে, হ্যাঁ দুষ্টু ছেলে এবার নেমেছে, বোঝ দুষ্টুর খেলা কি। তো এই যে যে বিশিষ্ট দুষ্টু যারা, বিশিষ্ট বুদ্ধিমান দুষ্টু, এরা নিশ্চয়ই অঙ্কটা করে প্রিপারেশান করে নিয়েছে, পরীক্ষার প্রিপারেশান হয়ে গেছিলো। এরা গত 21-এ ওই ভদ্রমহিলা বলছিলেন, আমি শকড হয়ে গেলাম, বললেন 21-এ অ্যাকচুয়ালি আমরা জিতে গেছি। তুমি তো অঙ্কটা করে দিয়ে আসতে পারবে, টিচার তোমার মার্কিংটাও দিয়ে দিয়েছে, এবার যে ক্লার্ক তোমার রেজাল্টটা দিচ্ছে, তুমি পেয়েছো 90, করে দিল 40, তুমি কি করবে? এই চুরিটা বন্ধ। উনি উনি যখন বিজেপিতে আছে আমার মনে হলো, উনি নিশ্চয়ই ফিডব্যাক দিয়েছেন, যারা যারা চুরি দেখেছে বা খেয়েছে তারা ফিডব্যাকটা তো দিয়েছে, এবার বন্ধ হয়ে যাবে, কঠিন হাতে বন্ধ হবে, বীভৎস বন্ধ হবে আমার মনে হয়, কারণ প্রত্যেকটা স্টেপে এগুলো তো ওরা জানে, আমিও তো ঠিক জানি না, মানে ধরো ইভি বাক্সটা কোথায় কানেক্ট হচ্ছে, কম্পিউটারে কোথায় উঠছে, হিসেবটা খাতায় লেখা হচ্ছে না কম্পিউটারে উঠছে, এক্সেল শিট হচ্ছে কিনা, এইগুলো ওই যে দুষ্টু লোকগুলো, ওদের তো অনেক বুদ্ধি, বিচক্ষণ দুষ্টু, তারা সব একসঙ্গে করে এমন এমন করে দিয়েছে ফাঁদ গলতে পারবে না, তবে একটা আধটা মশা মাছি গলে যায়। তুমি দেখবে সমুদ্র থেকে যখন মাছ উঠছে বা জাহাজে ট্রলারে যখন মাছ তোলে, অনেক মাছ তোলে, একটা দুটো মাছ এদিক ওদিক বেরোবেই, দুটো চুরি করবে, ওতেই যদি ওদের ওই যে একটা কোথায় টেপ লাগিয়েছিল, হ্যাঁ, কোথায় একটা রোহিঙ্গা স্পটে টেপ লাগানো ছিল রোহিঙ্গাদের ওইখানে, যেখানে হ্যাঁ যেখানে 4 লক্ষ পপুলেশন 8 লক্ষ ভোটে জিতেছে, তাই না, চোর সম্রাট যিনি মুকুট পরে ভাবছে হ্যাঁ জিতেছি, এবার দেখ কোথায় যায়, এবারে টেপ ফেপ লাগিয়ে ওটা আবার রিপোল হবে বা কমিশন বলবে কি ক্যান্সেল হবে, তাহলেই হয়ে গেল, কিছুটা হবে, কিন্তু 100 আউট অফ 100 হয়তো হবে না, 90 হলেই কেল্লা ফাতে, 200 সিট হয়ে গেলেই হবে। তবে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে এবারে আমরা ডবল সেঞ্চুরি পার করে যাচ্ছি। এই শেষ দফার নির্বাচনের পর তৃণমূলের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে 230টা আসন তৃণমূলের পাক্কা। কি বলতে চান?
ভাষা হারিয়ে গেল। কে বলছে 230টা তৃণমূল? কে বলে, কার মুখ দিয়ে বেরিয়েছে কথাটা? তৃণমূলের আভ্যন্তরীণ রিপোর্ট নাকি বলেছে 230টা আসন পাবে। আর মুখপাত্রটা কে? কে বলেছে? পিসি না ভাইপো না হাকিম না ব্রাত্য? ওহ হো ও বিউটিফুল! তুমি কোনোদিন ওই নামটা আমার সামনে করবেই না। তাহলে আমি তোমার সঙ্গে সে আড়ি করে দেয়, আড়ি করে দেবো, কথাই বলবো না। ওসব দেখো, ঠাকুরের সামনে বসে তুমি কি নামটা নিলে? ওহ মাই গড! যাই হোক, ওটা একটা পেনাল্টি শটের মতো আর কি, মানে বাঁ পায়ে মারবো নেটের ওপরে। পেনাল্টি শট। তো ও কি বলেছে আমি জানি না, বলতে পারবো না। ওর বিদ্যা আবার বোঝা মুশকিল। ও ভয়ঙ্কর। ওর বিদ্যা আমি তাহলে ওই দুষ্টু লোকেদের সঙ্গে আবার ফোন টোন করে জিজ্ঞেস করে নিতে হবে, উনি এটা বলেছেন, কি মনে হচ্ছে? এটা তুমি তোমাদের মতামত দাও। দর্শকদের বলছি, দর্শক বন্ধুরা তলায় লিখে কমেন্ট করে জানিয়ে দিন 230 তৃণমূল, হোয়াট অ্যাবাউট দ্যাট? হোয়াট ডু ফিল অ্যাবাউট দ্যাট? মানে আপনি কাঁদবেন না হাসবেন না নিজের মাথায় ঠুকবেন নাকি কি বলবো আর কি দড়ি খুঁজবেন, সেটা আপনাদের ব্যাপার। 230 তৃণমূল যদি পায় ভাই, আমি আমি কি করবো জানি না। তাহলে আর আমার বাড়িতে এসো না, আমি প্লেনের টিকিট কেটে পালিয়ে যাব, ফ্ল্যাটে তালা মেরে, আমাকে আর খুঁজো না, ভাববে ডক্টর ব্যানার্জি হারিয়ে গেছে। এবারে সত্যি আমিই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আস্তে আস্তে স্যারের জবাব শুনে। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যেই বলেছেন যে 200-রও বেশি আসনে আমরা জিতব। এছাড়াও উনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর গুন্ডামির সত্ত্বেও এবারে তৃণমূল 200 আসনে বেশি জিতে ক্ষমতায় আসবে। তিনি একজন মুখ্যমন্ত্রী, যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী বলা চলে, তবে 3 টার্মের মুখ্যমন্ত্রী তো, এবং দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে তিনি বহুবার কি স্বরাষ্ট্রমন্ত্রী হন, কি প্রধানমন্ত্রী হন, দলীয় বিরোধিতা যতই থাকুক না কেন নানা রকমভাবে কুৎসা কটাক্ষ করেছেন তাদেরকে। এবারে সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে, যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, তাদেরকে তিনি গুন্ডা বলে আখ্যায়িত করছেন। কি বলবেন? এ তো পুরো, তুমি তো নিজেই বললে 200, তাহলে তুমি অন্য একটা নিরীহ লোকের নামে দোষ দিলে কেন? মমতাজ বেগম তো নিজেই বলে, তুমি অন্য সময় তুমি নিরীহ লোকটার নামে দোষ দিলে কেন? এটা কিন্তু খুব খারাপ। যেহেতু ও ফুটবল, ওকে বসিয়ে তুমি যে একটা সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। হ্যাঁ, রামকুমার বাবুর একটা গান ছিল, ফুটবল কেন বল করে মা দিলি গো আমায়, বুটের লাথি খেতে খেতে পেটের ব্লাডার ফেটে যায়। রামবাবুর গান, আমি বানিয়ে বলছি না, দা ঠাকুরের লেখা গান। ফুটবল তখনকার দিনে, আরে এত লাথি খাও তবু মুখে কিছু বলো না, কাকুর গান, মান্না কাকুর গান, ধন্যী মেয়ে ছবিতে। সব খেলার তোমার সেরা বাঙালির তুমি ফুটবল। হ্যাঁ, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না, ফুলে ফেপে থাকো অবিচল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বা তুমি আসল লোকটার কথাই বলনি। ও ও আসলে মানসিক ভারসাম্য হারিয়েছে নানা রকম কারণে। মানে কালমা ফালমা পড়ে নিয়েছে, নাম বলেছিল বন্দ্যোপাধ্যায়, হয়ে গেছে বেগম। হ্যাঁ, শুভেন্দুবাবুকে দারুণ বলে খালা মমতা, খালা মমতা, আর একে ক্যাবাত ওই রকম। তারপরে ও তার জীবনে কেউ নেই, ও এদিক ওদিক করে টাকা কামিয়ে এই করে লোককে মেরে ধ্বংস করে সব সময় বলে আমি সারা রাত জেগেছিলাম। সো হোয়াট? দেশে তো জেগে দেশের আগুন জ্বালাচ্ছিলে। রাত্রি 3টে অবধি জেগেছিলাম আমি, বলেছিল। আমি সব ফোনে ঠিক করছিলাম, ফোনে অভয়ার শেষ রক্তবিন্দুটা মিটিয়ে দিয়েছো। এই পাপটা তোমায় দিতে হবে, কেউ না করুক আমি করব। ওই চ্যালেঞ্জ আমার একটা, রক্তের শেষ বিন্দুটা ওই নান্টু ঘোষ, নির্মল ঘোষ কী সব দিয়ে, চামারদের দিয়ে গাড়ি বুলডোজ করে নিয়ে বেরিয়ে গিয়ে শ্মশানে কিউ জাম্প করে 3টের আগে ইয়ে করেছো। একটা টিস্যু স্যাম্পল আমরা রাখতে পারিনি। ওই পাপ নিয়ে তুমি কোথায় যাবে? স্বর্গে না নরকে না জাহান্নামে? ওর তো 72টা হুরও দরকার নেই। তা যাক, ওর জন্য কী ব্যবস্থা আছে, মোষের গুঁতো আছে বোধহয়, কী একটা অসভ্য, কী একটা বলছিল যে মোষের গুঁতোটাকে এমন অসভ্য একটা অঙ্গভঙ্গি করে আর মুখে বললেন একটা ইয়েতে অন ক্যামেরা, মাই গড! আর ওর স্টেজ তো মানে রেখা হেমা মালিনী হেঁটে যেত ওরম স্টেজ, সেখান থেকে ওইরকম কথা বললেন। এবার দেখা যাক ওর জন্য হুর রয়েছে না মোষের গুঁতুনি রয়েছে। জীবন্ত মানুষ ভোলা গুতো। ওটা হ্যাঁ, ওইরকম কী রয়েছে তো জানি না। আমি গিয়ে দেখবো, তখন তোমায় ফোন করে বলতেও পারবো না, তুমিও জানতে পারবে না আমার এক্সপিরিয়েন্সটা কী। তো যাই হোক, ওসব ইডিয়েটদের কথায় কান দিয়ে লাভ নেই। হেরে যেতেও পারে, জিতে যেতেও পারে, কিন্তু ওরকম 230টা আমি যেমন হোপ করছি, আশা করছি বিজেপি 200টা পাবে। কিন্তু বিজেপি তো আর 80টা আসনে সিটই দেয়নি না, কত 70টা আসনে সিটই মানে কোনো রকম কম্পিটিটারই ছিল না, সেগুলো ছেড়ে দিয়েছে, ওয়াক ওভার দিয়ে দিয়েছে ওদের। ওগুলো তো কেউ না কেউ পাবে। খুব মানে এক ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে আমরা খুব বিপদে আছি অ্যাকচুয়ালি। আর বিজেপির মতো পার্টি সব জায়গায় দিতে পারছে না, এইটাই মনে হয়। তারপর দেখা যাক কী হয়। 4 তারিখে পরে আবার কথা হবে, তখন দেখা যাবে।